স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেন শেষ হয়েছে এবং আজকে কিন্তু সব সূচকের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হলো। টার্নওভার কিন্তু খুবই স্লো ছিল এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু স্লো ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান সূচকটি ৩৪ পয়েন্টের মতো বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ৫,৫০৯ পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে। এছাড়া টার্নওভার ছাড়িয়েছে ৬৫০ কোটি টাকারও কিছুটা বেশি এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে যে সেক্টরাইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আজকে টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরে মোট লেনদেনের ১৫% লেনদেন হয়েছে, যেখানে দ্বিতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু আজকে ১১.৪৭% লেনদেন করেছে মোট লেনদেনের, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটিও তৃতীয় অবস্থানে রয়েছে মোট লেনদেনের, ১১.৩১% লেনদেন করেছে মোট লেনদেনের। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা দিন শেষে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেই তালিকাটি আপনাদের জানিয়ে দিব। অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই তালিকাটি জানিয়ে দিচ্ছি। আমরা টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে লাভেলো ফুড সেক্টরের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় আজকে প্রথম অবস্থান দখল করে রয়েছে। ৯৮.৪০ লেনদেনের সমাপ্তি করেছে এবং সারাদিন জুড়ে মাত্র ১৮ কোটি টাকা লেনদেন করে এই তালিকায় প্রথমেই রয়েছে। সাপোর্টের অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে, সারাদিন জুড়ে লেনদেন করেছে মাত্র ১৮ কোটি টাকা। রবির অবস্থান রয়েছে পরবর্তীতে তৃতীয়তে। খান ব্রাদার, পিপি ওভেন ব্যাগ এবং সোনালী পেপারের অবস্থান রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এবং টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই ক্রাউন সিমেন্টের অবস্থান রয়েছে। দ্বিতীয় অবস্থানে ব্যাংকিং সেক্টরের একটি প্রতিষ্ঠান ইউসিভিএল রয়েছে। মেট্রো স্পিনিংয়ের অবস্থান রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। এছাড়াও সোনালী পেপার এবং সোনালী আঁশের অবস্থান রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে, যেখানে টপ লুজার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমে যে প্রতিষ্ঠানটিকে দেখতে পাচ্ছি, প্রথমেই ফরেস্ট ফাইন্যান্সের অবস্থান রয়েছে। এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে ৬.৬৭%। সিএপিএম, বিডিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে। ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং এস আলম কোল্ড রোল স্টিল রয়েছে এই তালিকায় তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে টপ লুজার্সের তালিকায়। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন যে আজকে পুঁজিবাজারের দিন শেষের যে আমরা লেনদেনের খবরাখবর জানাচ্ছিলাম, আপনি অবশ্যই শুনতে পাচ্ছিলেন। এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু টার্নওভার প্রায় ১,৫০০ কোটি টাকা ছাড়িয়েছিল এবং সেই জায়গা থেকে আজকে এবং গত কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছিলাম যে ৭০৬ কোটি টাকা লেনদেন হয়েছে, সেখানে আজকে ৬৫০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং সূচকের অবস্থানও কিন্তু কিছুটা পড়ে গিয়েছে। এই বিষয়টা আসলে কেন? বেসিক্যালি আমাদের ঢাকার যে মার্কেট খুব দ্রুত গ্রো করে, আবার প্রফিট যখন নিয়ে আবার এরা অপেক্ষা করে। যারা এখানে ট্রেডিং বেজ মার্কেট, রিটেল মার্কেট, তো যখন অপেক্ষা করে তখন দেখা গেল যে একটু টার্নওভারটা স্লো হয়। আবার যখন কোথায় থেকে একটা সিনক্রোনাইজেশন শুরু করে, একটা বাই স্টার্ট করলে সবাই বাই করে। এখানে আসলে মার্কেট ট্রেন্ডটাকে সবাই একটা ফলো হিসেবে ধরে। যেমন ধরেন বড় বড় মার্কেট গুলা কি হয়, কোন একটা অর্গানাইজেশন যদি প্রফিট নেয় আরেকটা অর্গানাইজেশন এটা বাই করে। আর আমাদের এখানে যেহেতু মিউচুয়াল ফান্ড স্ট্রং না, ইনস্টিটিউশনাল সক্ষমতা কমে গেছে, এটা আসলে প্রেশারটা এখন কিছুটা রিটেইলের উপর পড়ে। রিটেইলেরা আবার ফলো করে যে বাজার টার্নওভার এন্ড মুভমেন্ট, এইসব কারণে বাজার মাঝে মাঝে যখন একটা নির্দিষ্ট ভলিউম হয় আবার অপেক্ষা করে। তো আমরা যেটা মনে করতেছি, যেহেতু আজকে ২ দিন বাজারে আস্তে আস্তে স্টেবল হচ্ছে, আবার হয়তো শুরু হবে ২-৪টা এই স্কিপ যদি বাড়ে, আবার মানুষের পার্টিসিপেশনটা বেড়ে যাবে, টার্নওভার একটা গতিশীলতা পাবে। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বাজার আসলে এটা একটা পজিটিভ ট্রেন্ডেই আছে এখন, কিছুটা কারেকশন হয়ে হয়তো আবার এটা গতি ফিরে আসবে বাজারের। তো আরেকটা বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টর মোটামুটি হচ্ছে একটা ভালো অবস্থানে রয়েছে, যদিও টার্নওভার খুবই কম রয়েছে ব্যাংকিং সেক্টরের। তো এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন?
না, ব্যাংকিং সেক্টর যে পরে যে সেশনটা হলো লাস্ট সেশন, এটা কিন্তু ব্যাংক প্রথম মুভ করেছে, এবং বাংলাদেশে ব্যাংকে এখনো যে পরিমাণ ডিভিডেন্ড দেয়, যারা আছে অন্য কেউ তো সেটা দিতে পারে না। আপনি ধরেন যে ব্যাংকগুলো ভালো আছে এদের শেয়ারে কিন্তু ভালো গ্রোথ হয়েছে, এবং যারা ডিভিডেন্ড এক্স ডিভিডেন্ডে আছে তারা সবাই প্রফিট আছে, এবং তাদের রিটার্ন অলমোস্ট 25% এর নিচে কিন্তু কারণ নেই। যেমন ধরে এক্স ডিভিডেন্ডে ইস্টার্ন ব্যাংক নেমেছিল 21 টাকা, সিটি ব্যাংক নেমেছিল 20 টাকা, তা এখন কোথায় আছে? তারপরে পূবালী ব্যাংক, এগুলা কিন্তু ডিভিডেন্ড সময় 23-24 টাকায় ছিল। তো বিষয়টা হচ্ছে যারা ডিভিডেন্ড নিচে একটা টাইম অপেক্ষা করছে এখন ভালো করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারেস্ট রেট কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে। আমাদের ডলার রিজার্ভ বেড়েছে, ইন্টারেস্ট রেট যখন রিডিউস হয় তখন ব্যাংকের কিন্তু ব্যবসাটা বাড়লে কিন্তু ডিভিডেন্ড পে আউটের পসিবিলিটিও বাড়ে, এবং এই মানি মুভমেন্ট হলে ক্লাসিফিকেশন কিছুটা কমে আসবে। আমাদের ধারণা কামিং কোয়ার্টারে যেভাবে মানি মুভমেন্ট হচ্ছে, সার্কুলেট অফ দ্য মানি, ক্লাসিফিকেশন কমে ব্যাংকগুলোর হেল্প তার ভালো হবে। জি, বাজারের গুণগত মানের শেয়ারের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বড় কোম্পানিগুলোকে বাজারে আনার ব্যাপারে একটা বাধ্যতামূলক নির্দেশনা দেয়া হয়েছে, এবং এটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে এই বড় কোম্পানির উপর কতটা আস্থা রাখতে পারবে বলে আপনার মনে হচ্ছে? না, অ্যাকচুয়ালি আমাদের বাজারে যেমন রিটেল সাইড কাস্টমারের যেমন সমস্যা আছে, বড় বড় কোম্পানিগুলোর কিন্তু একটা সমস্যা আছে। যে অংশটা নিয়ে আমরা সবসময় বলছি যে বড় বড় কোম্পানিগুলা বাজারে আসলে এদেরকে ডিভিডেন্ড পেমেন্টের ক্ষমতা থাকে, বড় বড় বিনিয়োগকারী আসে, এদেরকে স্টেবল থাকে, এবং বড় বড় কোম্পানিকে অবশ্যই মার্কেটে নিয়ে আসতে হবে। কারণ মার্কেটে না আসলে, যে পার্টিসিপেশন না বাড়লে, ইনক্লুশন না হলে এই বাজার বড় হবে না। বাজার বড় না হলে এখানে ক্যাপিটাল ফরমেশন যেটা, এটা সব ব্যাংকের উপর চাপ পড়ে। ফলে কোনো একটা কোম্পানি যদি কোনো বছর একটু অবস্থা খারাপ হয়, ওই ব্যাংকের অবস্থা খারাপ হয়, অর্থনীতির অবস্থা খারাপ হয়। আপনার ক্যাপিটাল ফরমেশন ছাড়া একটা দেশের অর্থনীতি ভালো হতে পারে না। এখন দুঃখজনক ভাবে আমাদের দেশে পুঁজিবাজারে আইপিও বন্ধ, কোম্পানিগুলো আসতে চায় না, একটু টাইম নেই বলে এই জায়গাটা অ্যাডজাস্ট করতে হবে, এবং যে ডিরেকশন দেওয়া হয়েছে এই ডিরেকশনটা ঠিকভাবে পালন হচ্ছে কিনা এটা কমপ্লায়েন্স গভর্নমেন্টকে দেখতে হবে। কিন্তু অনেক বড় বড় কোম্পানির কিন্তু দেখা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিন্তু অনেকটা দুর্বল। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে না যে আসলে বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? হ্যাঁ, দুর্বল যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে এখানে বিষয়টা হচ্ছে দুইটা, গোয়িং কনসার্ন এবং বিজনেস কন্টিনিউটি। এই যেসব কোম্পানির এগুলো আছে সেই তাকে আসতে দিতে হবে। সে ধরনের পাওয়ার প্ল্যান্ট 20 বছর পরে বন্ধ হবে, তাকে তো পুঁজিবাজার আনার দরকার নেই। তাকে পুঁজিবাজার আসলে সে বন্ড মোডে আসবে। যেমন ধরেন একটা কোম্পানি আছে তিতাস, তো একসময় গ্যাস কমে যাবে বা তার সার্কুলেশন কমে যাবে, তাকে পুঁজিবাজারে আনলে এগুলো বন্ড মোডে বা একটা স্পেশাল ভেহিকেল দিয়ে আনতে হবে। এগুলোতে ইকুইটি মার্কেটে আসবে না। আর যদি ইকুইটি মার্কেটে যখন আনে, ইনফ্লেশনের সাথে সরকার যে প্রাইস রেগুলেট করে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। সে ধরুন সরকারের একটা কোম্পানি সাবমেরিন কেবল খুব ভালো প্লে করতেছিল, ভালো ডিভিডেন্ড দিচ্ছিল, সরকার তাকে লোন দেয়, আবার তাকে প্রাইসিংও করে। সেক্ষেত্রে সরকার যদি আবার শেয়ার নিয়ে যায় তখন কিন্তু এটা আর্নিং এর উপর ডাইলিউশন হয়। ডাইলিউশন হলে সেক্ষেত্রে এটার ইন্টারেস্ট কমে যাবে। সরকারি শেয়ারের তো অনেক অ্যাসেট আছে এবং পারপেচুয়ালিটি আছে। এটাকে যদি অয়েল ম্যানেজমেন্টে নিয়ে আসে, এটা ভালো ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা রাখে এবং ভালো করার ক্ষমতা রাখে, যেটা প্রথমে আমাদের বাজারগুলো হয়েছিল, ডেসকো, তিতাস, পাওয়ার গ্রিড এন্ড সো কোম্পানি। আমাদের এই বাজারের জন্য আসলে বিদেশি বিনিয়োগকারীদের অনেক বেশি দরকার বলে মনে হচ্ছে, কিন্তু আমরা সেই অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের এই বাজারে আমরা দেখতে পাচ্ছি না। যে আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীদের আমাদের এই বাজারে আনার জন্য আসলে আমাদের কি করা উচিত আর কি কি চ্যালেঞ্জ ফেস করছি আমরা? প্রথমত বিদেশি বিনিয়োগকারীদেরকে বাজারে আনলে এখানে একটা প্রবলেম আমাদের হয়েছে, যখন অর্থনীতিতে একটু প্রবলেম হয়েছে ওরা শেয়ারটা বিক্রি করতে পারে না, সার্কিট দিয়েছে। তখন আমাদের ডলার দীর্ঘদিন একবার রেটে রেখেছে। ওরা ক্যালকুলেশন দেখেছে যে ডলারটা যে 87 বা 90-র মধ্যে রাখছে, এই জায়গায় ডলার থাকবে না, ডলার আপ হবে। তো বিক্রি করলে যেহেতু কম ডলার পায় তারা বিক্রি করতে চাইছে, কিন্তু আমাদের যারা রেগুলেটর এদেরকে সার্কিট দিছে, ওদেরকে বাইরে যেতে দেয়নি। এটা বিদেশিদের জন্য একটা খারাপ জিনিস হয়েছে, এটা উচিত হয়নি। সেকেন্ড বিষয়টা যেটা, বিদেশিদের আগে ট্যাক্স এক্সাম্পশন ছিল, এখন 50 লাখ টাকার উপরে গেলে ট্যাক্স দিতে হবে। এতে করে বিদেশিরা দেখেছে যেখানে ফ্লাকচুয়েশন লস হয়, আমাদের অর্থনীতি যে অবস্থা, আবার ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিলে তাদের যে রিপার্টিয়েশন সেটা খুব বেশি আসবে কিনা, এই ক্যালকুলেশন যদি করে, যদি এটা না আসে তো এই মার্কেটে ফ্রন্টিয়ার মার্কেটে ইনভেস্ট করবে না। এখানে ট্যাক্সেশন বাজারটা উঠাইতে হবে।
সেকেন্ড জিনিস হচ্ছে এখানে যে জিনিসটা আনতে হবে ইজি অ্যাক্সেস, ইজি রিপাট্রিয়েট, তাদের টাকা তারা যখন বিক্রি করবে নিয়ে যাবে সেটা দিতে হবে। আমি আপনার এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করছি, যে আসলে আপনি যেহেতু ডলারের কথাটা বললেনই, তাহলে এখন কিন্তু ডলারের এগেনস্টে আমাদের টাকার ভ্যালুটাও কিন্তু বাড়ছে এবং একটা স্ট্যাবিলিটি তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা এখন আমাদের এই বাজারে আসবে? হ্যাঁ, এখন বিদেশি বিনিয়োগকারীরা আসতে পারে যেহেতু আমাদের স্ট্রাকচার, কিন্তু এখন হচ্ছে ফরমেশন অফ গভর্নমেন্ট বিভিন্ন, এটা তো এখন সার্টিন হয়নি যে আমাদের দেশের যেটা রান করতেছে স্টেট, সেই অবস্থাটা সার্টিন না হলে বিদেশি বিনিয়োগকারী এই সময় কিছুটা দুর্বলমান থাকে এবং এটা ভাবে যে পলিসিগত যদি চেঞ্জ হয়, নতুন কিছু হয়, তাহলে তার বিনিয়োগ এক রিস্কে থাকে। এটা হচ্ছে পরিদণ্ডক ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আমার এই ডলার যেটা এখন যে জায়গায় আছে ইনফ্লেশনের সাথে, এটা কতদিন স্থায়ী থাকবে? এটা ধরেন পুরো বিশ্বে কারেন্সি ফ্লাকচুয়েশন হয়, কিন্তু আমাদের যদি 50% ফ্লাকচুয়েশন হয়, 25% হয়, তাহলে তো এটা পোষাবে না। এই বাজারে রিটার্ন কি আমাদের? আর তাছাড়া নতুন নতুন কোম্পানিতে ইনক্লুশন নাই, বিদেশিদের কেনার মতো শেয়ার 10 থেকে 12টা আছে, অন্যগুলো লিকুইডিটি নাই। তো এখন প্রথমত ভালো কোম্পানি আনতে হবে, শেয়ারের লিকুইডিটি আনতে হবে এবং ইজি সেল ইজি বাই। যেমন ধরুন ব্র্যাক ব্যাংকে বিদেশিরা আছে, আমি যদি বলি স্কয়ার ফার্মায় আছে, গ্রামীণ ফোনে আছে। এখন ওরা যদি একটা অংশ বিক্রি করতে যায় তখন তো বায়ার পায় না। তো এখন ধরেন এই যে ফ্লাকচুয়েশন অ্যাসেস করে যে টাকা বাড়বে, তখন বিক্রি করতে গেলে আমাদের মার্কেট ক্লোজ করে। ইন্ডিয়াতে একদিন 17 লক্ষ কোটি টাকা ফরেন সেল হয়েছে, কিন্তু এক বাজার পরে নেই, ওদের মিউচুয়াল ফান্ড অন্যরা কিন্তু সেটা অ্যাবজর্ব করছে। আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় আমাদের এটা অ্যাবজর্ব করে না। এই জন্য বিদেশিরা এই যে মার্কেটের যে স্কুইজনেস, সেজন্য বিদেশিরা আসতে চায় না। এই জায়গায় কাজ করার মতো জায়গা আছে, আরো দুই একটা ইনভেস্টমেন্ট ব্যাংক স্টেট থেকে আনতে হবে বা মিউচুয়াল ফান্ড নিয়ে আসতে হবে, বড় বড় কোম্পানিগুলো এনলিস্ট করতে হবে। এই 4-5টা কাজ করলেই এখানে ফরমেশনের একটা ভালো জায়গা থাকবে, ক্যাপিটাল ফরমেশন। জি, আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে আসলে এই যে বাজারে কারসাজির সাথে যারা জড়িত থাকে তাদের কিন্তু বিভিন্নভাবে পেনাল্টি দেয়া হয়, কিন্তু তারা কিন্তু সেই জায়গা থেকে থেমে নাই এবং তাদের দৌরাত্ম্য আরো হচ্ছে বাড়াচ্ছে, তাদের পরিধিও বাড়াচ্ছে। আপনার কি মনে হচ্ছে না যে পেনাল্টির ধরনটা একটু চেঞ্জ করা উচিত? অ্যাকচুয়ালি দেখেন, এটা সাবজেক্ট টু জুরিসপ্রুডেন্স, যারা ল লিগ্যাল প্রসেস করে তারা বিষয়গুলো দেখে। আমাদের যে অভিজ্ঞতা পুঁজিবাজার নিয়ে আমরা যেহেতু একটু কাজকর্ম করি, দেখি বিদেশের পেনাল্টি গুলা খুব ট্রিমেন্ডাস এবং তাকে ওই দেশ থেকে নিষিদ্ধ করে, যেমন জেলে নেয় এবং ফাইন্যান্সিয়াল পেনাল্টি হয় তার টোটাল অ্যাসেট থেকে 2-3 গুণ। এখন সে কি পরিমাণ অপরাধ করছে এটা একটা অ্যাসেস করে, অ্যাসেস করার পরে একটা পেনাল্টি হয়তো করে। এখন যদি একই অপরাধ যদি পেনাল্টি করার পরও বারবার করে, তখন কিন্তু পেনাল্টির কোয়ান্টিটি বেড়ে যায়, তাকে বাজার থেকে প্রভাবিত করে এবং ফ্রড ফৌজদারি কি করে সেটার উপর বেসিস করে। আর এখানে একটা নামে মাত্র পেনাল্টি করে একটা ফেনিক তৈরি না করে, আমার ধারণা এখন একটা সময় হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে দ্রুত আপিল বা রিভিউ যদি তারা করতে চায় করে রিয়েলাইজেশন প্রসেসে চলে যাওয়া উচিত। যখন টাকা দিতে যাবে, রিয়েলাইজেশনে যাবে, তখন তারা বুঝবে। এতদিন ভাবছে যে আমি একটা রিড করে রাখলাম বা একটা রিভিউ করলাম, কমাই দিল, আপিল করলাম, এই না করে অনেকদিন হয়েছে, এখন একটা রিয়েলাইজেশন প্রসেসে যাওয়া উচিত। আর শুধু শুধু পেনাল্টিও করা উচিত না, যদি অ্যাকচুয়ালি যে অপরাধ করে অপরাধটা কতটুকু করছে সেটা বুঝে তারপর করা উচিত। এখন ধরুন অনেক সময় আমি প্রফিট করলে আমাকে পেনাল্টি করবে এটা না, আবার লস করলে পেনাল্টি করবো না সেটাও না। পেনাল্টি হচ্ছে আইন ভঙ্গ করলে, আইনগত ভাবে জারি করলে সেটা হচ্ছে পেনাল্টি, এবং সেই জায়গাটাকে জি, আপনাকে অনেক ধন্যবাদ। যে আমরা তেমনটাই আশা করছি যে পুঁজিবাজারের জন্য আসলে যা ভালো হবে, যেভাবে পুঁজিবাজার গতিশীল হবে তেমন উদ্যোগী আমাদের বিএসসিসি এবং সরকারিভাবে তেমন উদ্যোগী নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।